কোন কোন বিষয়গুলোকে সামনে রেখে এবারে এই নির্বাচনের বৈতরণী পেরোনোর চেষ্টা করছে রাজ্য বিজেপি? তোমার কি মনে হয়, আমরা যারা রাজ্য রাজনীতি ফলো করছি, সবচেয়ে বড় ইস্যু এই মুহূর্তে ইলেকশনে কি হয়ে দাঁড়িয়েছে? একটা তো এসআইআর ইস্যু, কিন্তু যে বিজেপির সংকল্পপত্র আসতে চলেছে, এটার মধ্যে তো কোনো সিক্রেট আছে কিনা আমরা জানি না, নতুন কোনো চমক আছে কিনা আমরা জানি না, কিছুক্ষণের মধ্যেই দেখতে পাবে। কিন্তু আমার যেটা মনে হয় যে ব্যাপারটা খুব ওপেন সিক্রেট। লক্ষ্মীর ভান্ডার প্রকল্প মমতা বন্দ্যোপাধ্যায় ট্রাম্প কার্ড হিসাবে 2021 থেকে 2024 নির্বাচন পর্যন্ত সেটা ডিভিডেন্ড দিয়েছে। এবার প্রথম দিকে কি বলা হতো যে লক্ষ্মীর ভান্ডারটাকে বিরোধী রাজনৈতিক দলগুলি কিভাবে কাউন্টার করবে, তারা সেটা নিয়ে স্ট্র্যাটেজি ডিভাইস করার চেষ্টা করেছিল, আক্রমণ করেছিল। পরবর্তীকালে তুমি দেখো প্রত্যেকটা রাজনৈতিক দল, কংগ্রেস থেকে শুরু করে বিজেপি, তারা কিন্তু এখন বলছে যে তারা এই ধরনের প্রকল্প নিয়ে আসবে। বিজেপি শাসিত রাজ্যগুলিতে এই ধরনের প্রকল্প ডিভিডেন্ড দিচ্ছে। গতকাল আসামের নির্বাচন হয়েছে এবং আসামের নির্বাচনের কয়েকদিন আগে 9,000 টাকা করে প্রত্যেকটা মহিলা পেয়েছে, বকেয়া টাকা প্লাস মাসিক যে ভাতা সেটা পেয়েছে। বিহারেও সেটা হয়েছে, মধ্যপ্রদেশেও সেটা হয়েছে। সুতরাং বিজেপি প্রথম দিকে এটার বিরোধিতা করলেও পরে এই কনসেপ্টটা এসেছে, অন্নপূর্ণা ভান্ডারের কথা তারা বলছেন এবং সেই অন্নপূর্ণা ভান্ডারের প্রকল্পর কথা তারা বারবার বলেছেন। সংকল্পপত্রে সেটা থাকবে কিনা আমরা জানি না, কিন্তু তুমি মনে করে দেখো বিগত দুটো প্রেস কনফারেন্স কলকাতার বুকে এসে, বড় প্রেস কনফারেন্স যেটা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ করলেন, সেখানে সাংবাদিকদের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়েছিল যে একটা আশঙ্কা রয়েছে এবং তৃণমূল ক্যাম্পেইন করছে যে আপনারা ক্ষমতায় আসলে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প, যুবসাথী, কন্যাশ্রী এগুলোকে আপনারা বন্ধ করে দেবেন। এটা তৃণমূল ক্যাম্পেইন চালাচ্ছে বিভিন্ন জায়গায়, মাঠে ময়দানে। তখন কিন্তু দ্বর্থহীন ভাষায় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়ে দিয়েছিলেন কোনো এক্সিস্টিং স্কিম যেটা তৃণমূল সরকার এনেছে তার কন্টিনিউয়েশন হবে, কিছু বন্ধ করা হবে না। সুতরাং তারাও বুঝতে পেরেছেন যে এটা কাউন্টার প্রোডাক্টিভ হচ্ছে এবং তার ফলে যেটা আমরা হয়তো শুনতে পারি, যেটা নিয়ে কানাঘুষো শোনা যাচ্ছে, যে এই ধরনেরই প্রকল্প কিন্তু তার বেশি, কারণ এটা টেমপ্লেটও সেট করে দিয়েছে শুভেন্দু অধিকারী। এখন বিজেপির যে শুভেন্দু অধিকারী যেখানেই ক্যাম্পেইনে যান তিনি তা বলেন যে বিজেপি শাসিত রাজ্যগুলিতে লক্ষ্মীর ভান্ডারের থেকে বেশি পয়সা দেওয়া হয়, তাই বন্ধ তো হবেই না। লাডলি বাহেনা প্রকল্পগুলোর কথা, যেটা এই যে যুবসাথী প্রকল্প, ঠিক 2026 ভোটের আগে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এটা একটা ট্রাম্প কার্ড। এর সঙ্গে প্রতিযোগিতায় বিজেপি কি আজকে এই রকম কোন প্রকল্প ঘোষণা করতে পারে? অবশ্যই এক্সপেকটেশনটা রয়েছে, কিন্তু আমি দেখো এই যুবসাথীটাকে ট্রাম্প কার্ড বলতে রাজি নই। লক্ষ্মীর ভান্ডার এবং কন্যাশ্রীতে আগে হয়েছে টাইম অ্যান্ড টেস্টেড ইলেকশন হয়েছে, তৃণমূল জিতেছে, তাই বলা যেতে পারে একটা ট্রাম্প কার্ড। কিন্তু যুবসাথী, যেখানে চাকরিহীনতা সবচেয়ে বড় ইস্যু, সেখানে যুবসাথীর এই টাকাটা দিয়ে অ্যাকচুয়ালি ভোটের পারসেপশন কি ঘোরানো যাবে সেটা কিন্তু আমরা এখনো জানি না। কারণ অনেকেই আমরা এটাও বলতে শুনছি যে তারা বলছেন যে এই বেকার ভাতা দিয়ে আমি কি করব, আমার তো চাকরি চাই। সুতরাং চাকরি না পাওয়ার যে ক্ষোভ বা তার সঙ্গে সঙ্গে চাকরি চুরির যে একটা ইম্প্যাক্ট, বিগত 2 বছর ধরে তুমিও জানো, বারবার রাস্তায় বেরিয়ে তোমরা অ্যাঙ্কারিং করেছো, রিপোর্টিং করেছো, তার যে ক্ষোভ, একটি পরিবারে যদি একটা মানুষের চাকরি গিয়ে থাকে তার উপর 4 জন মানুষ ডিপেন্ডেন্ট, তার একটা রিপল এফেক্ট আছে। সুতরাং সেটাকে কি শুধুমাত্র 1500 টাকা দিয়ে সেই ক্ষোভটাকে প্রশমিত করা যাবে সেটা কিন্তু আমরা জানি না, সেটা এই নির্বাচনের রেজাল্ট থেকে। ইন্দ্র, এই জায়গা থেকে আমি একটা কথা একটু জানতে চাইবো যে এই যে বারবার যে বলা হয় যে বাংলায় শিল্প নেই, এই ইস্তেহারে কি মনে হয় যে এরকম ভাবে কোথাও কোনো শিল্পের কোনো বড়সড় কোনো উন্নয়ন বা নতুন কোনো বাইরের কোনো বিদেশি বিনিয়োগ আমাদের দেশে আসবে, এরকম কোনো কিছুও থাকতে পারে? দেখো, ইস্তেহারের মধ্যে দিয়ে তো আর বিদেশি বিনিয়োগ বা কোনো স্পেসিফিক, আমি তোমার একটা ছোট্ট উদাহরণ দিই। আমরা সবাই দেখলাম যে কিছুদিন আগে সিঙ্গুরে প্রধানমন্ত্রী আসলেন এবং সিঙ্গুরে যখন প্রধানমন্ত্রী আসলেন ওখানে জনসভা করলেন, তখন একটা এক্সপেকটেশন তৈরি হলো যে ওই সিঙ্গুরে একটা কারখানার তিনি ঘোষণা করবেন। সেটা হয় না, এটা ইমপ্র্যাকটিক্যাল। যেটা হতে পারতো যে ওখানে তিনি যদি এমন কোনো বার্তা দিতেন যে সিঙ্গুরটাকে আমরা নতুন করে আবার ভাবনা চিন্তা করছি, প্রধানমন্ত্রীর পক্ষে সেই মুহূর্তে সেই জায়গায় দাঁড়িয়ে কখনোই সিঙ্গুরে আমি টাটা ন্যানোকে ফিরিয়ে আনবো সেই ঘোষণাটা করা সম্ভব নয় একটি প্রাইভেট কোম্পানির পক্ষে। প্রধানমন্ত্রী সেটা করতে পারতেন, হয়তো যে কিছু পিএসইউর বিনিয়োগের কথা বলতে পারবেন, সেটা বলতে পারতেন, কিন্তু এই মুহূর্তে তুমি ঘোষণাপত্র, একটা রাজনৈতিক ইস্তেহার ডকুমেন্ট, যদি ইস্তেহার শব্দ নিয়ে অনেক কন্ট্রোভার্সি হয়েছে, সেটা থেকে যে একটা ইনফোসিস এত 1000 কোটি টাকার ইনভেস্টমেন্ট করবে বা টাটা এত 1000 কোটি টাকার ইনভেস্টমেন্ট করবে, এটা তো এই ঘোষণাপত্রে এক্সপেক্ট করা সম্ভব নয়। যেটা এক্সপেক্ট করা সম্ভব যে ঘোষণাপত্রের মধ্যে দিয়ে একটা পলিসি, যে বিজেপি বলবে যে যেই 15 বছরে আমরা দেখেছি পশ্চিমবঙ্গের বুকে, এবং গতকাল আমি ইন্ডাস্ট্রি মিনিস্টার শশী পাজার ইন্টারভিউ করছিলাম, যেটা আমাদের দর্শকরা কয়েকদিনের মধ্যে দেখতে পাবেন। সেখানে আমি কিন্তু জিজ্ঞাসা করি যে 15 বছরে আপনার সবচেয়ে বড় উপলব্ধি কি, আপনি যে
শিল্পমন্ত্রী, এই শিল্পমন্ত্রী 5 বছরে আপনার সবচেয়ে বড় উপলব্ধি কি? সেখানে গিয়ে আমরা দেখলাম তারা কিন্তু বারবার এই কথাটাই বলছেন, দিল্লির ওপর দোষ চাপিয়ে দিয়ে বলছেন যে দিল্লি থেকে সেন্ট্রাল ফান্ড আসছে না, কিন্তু খুব একটা বড় শিল্প প্রকল্পের কথা বলতে পারলেন। দেখো তাজপুর তুমি জানো, আর দেউচা পাঁচামি, এই দুটো একটা বড় যেটা বারবার আলোচনার মধ্যে উঠে এসেছে। সেই তাজপুর প্রকল্প কিন্তু এখনো কাজ শুরু হয়নি। এমওইউ হয়েছিল, ইউআই দেওয়া হয়েছিল, এক্সপ্রেশন অফ ইন্টারেস্ট, কিন্তু সেটা ফেরত দিয়ে আবার নতুন করে টেন্ডার হচ্ছে। সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায় সরকার বা তৃণমূল সরকারের কাছেও কিন্তু বড় কোনো পেট প্রজেক্ট এখনো পর্যন্ত নেই শিল্প দেখাবার। একেবারে ইন্দ্র, আর ইতিমধ্যে কিন্তু মঞ্চ কিন্তু একেবারে প্রায় তৈরি হয়ে গেছে। সুজয়ের কাছ থেকে নিতে চাইবো, সুজয় এই মুহূর্তে সব থেকে বড় ব্রেকিং কি খবর রয়েছে? দেখো, আমি যেটা বলছিলাম যে বেশ কিছু বড় চমক আমাদের জন্য অপেক্ষা করছে, এবং আমি যেটা বলছিলাম যে ইশতেহার কপি বা যে সংকল্পপত্র বিজেপির পক্ষ থেকে নাম দেওয়া হয়েছে সেই কপি কিন্তু ইতিমধ্যেই এই যে আর স্বরাষ্ট্রমন্ত্রী আর কিছুক্ষণের মধ্যে পৌঁছাবে, সেই কপি কিন্তু এখানে এসে পৌঁছে গিয়েছে অলরেডি। এবং আমরা যেটা প্রাথমিকভাবে আমরা যেটা জানতে পাচ্ছি, তুমি আজকে এটা এখনই আমাদের আজতাক বাংলার পক্ষ থেকে একেবারে এক্সক্লুসিভ বলতেই পারো যে লক্ষ্মীর ভান্ডারের পাল্টা অন্নপূর্ণা ভান্ডার 3,000 টাকা, মানে 1,500-এর পাল্টা 3,000। একেবারে প্রথম দিকে যে 10টি পয়েন্ট ইশতেহারে আমরা যেটা জানতে পাচ্ছি, তার মধ্যে প্রথম পয়েন্টে আমরা বলতেই পারি লক্ষ্মীর ভান্ডারের পাল্টা। বিজেপি এটা আগেই বলেছিল, তুমি নিশ্চয়ই জানো যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন। এবার আমরা যেটা একেবারে স্পেসিফিক বলছি, আমাদের দর্শকরা একেবারে এক্সক্লুসিভলি স্পেসিফিক বলছি যে তৃণমূল কংগ্রেস এবারে আমরা দেখলাম যে লক্ষ্মীর ভান্ডারের টাকা 1,500-এর মানে 1,000 টাকা যেটা ছিল সেটা বাড়িয়ে 1,500 করলো, এবং 1,200 টাকা যেটা ছিল সেটা বাড়িয়ে আরো 1,800 টাকা, 1,700 টাকা, যেটা 1,800 টাকা করেছিল। বিজেপির যে ইশতেহার, যেটা সংকল্পপত্র আজকে প্রকাশিত হচ্ছে, 1,500-এর পাল্টা বড় চমক 3,000 টাকা তারা, এবং অন্নপূর্ণা ভান্ডার। একেবারে একদম যে 10টা পয়েন্ট আছে তার মধ্যে এই পয়েন্টটা থাকছে। আরেকটা খুব বড় চমক আমরা বলতে পারি এই মুহূর্তে, যে যুবসাথীর প্রকল্প, যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সব থেকে বড় মাস্টার স্ট্রোক ছিল, এবার বিজেপি এই যুবসাথীর পাল্টা একটা ইন্টার্নশিপ কোর্স এই ইশতেহারে রাখতে চলেছে, যেখানে বেকার যুবক যারা আছে মাসিক 20,000 টাকা পাবে, এবং একদিকে তারা যেরকম স্বনির্ভর হতে পারবে, তারা বিভিন্ন কর্মমুখী প্রশিক্ষণ দেবে। মানে তুমি একবার ঠান্ডা মাথায় যদি ভাবো, আমাদের দর্শকরা যারা, কিভাবে যে এবারের যে 26-এর বিধানসভা নির্বাচন যে কতটা হাড্ডাহাড্ডি হবে। দেখো, এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে যুবসাথী প্রকল্প, যেটা নিয়ে সব থেকে বেশি চর্চা হয়েছিল, যেটা মাসিক 3,000 টাকা, কিন্তু বিজেপির আমরা যেটা দেখতে পাচ্ছি মাসিক এটা দুটো প্রকল্প তারা করেছে। এক, যুবসাথী ধাঁচে বেকার যুবকদের একটা প্রকল্প করে দুটো ক্যাটাগরি করেছে, ক্যাটাগরি এ, ক্যাটাগরি বি। ক্যাটাগরি এ তে তারা 3,000 টাকা, যেটা যুবসাথী, যেটা মুখ্যমন্ত্রী 1,500 টাকা দিচ্ছে, তার পাল্টা দ্বিগুণ 3,000 টাকা দিচ্ছে। আর একটা বি ক্যাটাগরি করেছে, সেখানে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ইন্টার্নশিপ কোর্স একটা করছে, যেটা কিন্তু মাসিক 20,000 টাকা। মানে কতটা বড় চমক।